বং দর্পণ, বিনোদন সবার জন্য। আজ বিকেল অনুষ্ঠানে আজকের অনুষ্ঠান চিরকালীন সমকালীন রামকিঙ্কর। আর্ট হাইভ গ্যালারি থেকে সরাসরি আপনারা এই অনুষ্ঠানটি দেখছেন বং দর্পণের পর্দায়। আজকের অতিথি শিল্পকলা ঐতিহাসিক দেবদত্ত গুপ্ত, সঙ্গে আলাপচারিতায় বিনীতা বন্দ্যোপাধ্যায়। দেখতে থাকুন বং দর্পণ, বিনোদন সবার জন্য। শুভ সন্ধ্যা। সভায় উপস্থিত সকলকে আমার যথাযথ সম্ভাষণ। আজ এই স্মরণ সন্ধ্যা চিরকালীন সমকালীন শিল্পী রামকিঙ্কর বেঞ্চকে নিয়ে। 25শে মে তার জন্মদিনটি চলে গেছে, সেই উপলক্ষে আজকের এই আয়োজন। অনুষ্ঠান শুরুর আগে কটি কথা। আমরা অতি সত্য হারিয়েছি এক বলিষ্ঠ সৃজনশীল সত্তা চিত্র পরিচালক অনিক দত্ত মহাশয়কে, যা মনন জগতের এক অপূরণীয় ক্ষতি। তার আত্মার শান্তির জন্য 1 মিনিট আমরা নীরবতা পালন করব। প্রখ্যাত শিল্প ইতিহাস বেত্তা অধ্যাপক দেবদত্ত গুপ্ত মহাশয় আজকের অতিথি আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমরা করে ছাড়বো, তার কাছ থেকে আমরা আহরণ করব শিল্পী, ব্যক্তি, শিল্প গবেষক, আধুনিক শিল্প ভাবনার এক অন্যতম কাণ্ডারী রামকিঙ্করের কথা। অধ্যাপক দেবদত্ত গুপ্ত বর্তমানে সেন্ট জেভিয়ার্স কলেজে শিল্প ইতিহাস বিভাগের সঙ্গে যুক্ত কর্মসূত্রে। তার লেখনীর সঙ্গে পত্র পত্রিকা মাধ্যমে আমরা যথেষ্ট অবহিত। তিনি একাধারে শিল্প সমালোচক, সম্পাদক ও প্রাবন্ধিক। সংবাদ মাধ্যমের সঙ্গে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন কিছুদিন, যুক্ত থেকেছেন রবীন্দ্র একাডেমির সঙ্গে। অবনীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগ যাত্রা, গবেষণামূলক কাজ, কলকাতা চলিয়াছে নড়িতে নড়িতে, এক কলি, কলকাতা শহরসূত্র, রূপবান আর হাওয়াগাড়ি, গল্পের ফুল, নন্দলালের চিঠি ছবি, রমালয়ের ছবি, হলুদ পাতার ডায়েরি, টাইটানিকের গান, ছবি চুরি ও অন্যান্য প্রভৃতি উল্লেখযোগ্য। এছাড়া
তিনি বহু সকাল প্রদর্শনীর সংগ্রাহক ও তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেছেন ও করছেন। অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশের প্রাক্কালে আমি আর্কাইভের কর্মকার শ্রীমতী ইলোরা ব্যানার্জিকে অনুরোধ করবো আমাদের আজকের বিশিষ্ট অতিথি প্রভাবক দেবদত্ত গুপ্ত মহাশয়কে বরণ করে নিয়ে আসবেন। এই মুহূর্ত প্রাপ্তি সঞ্চিত কাজ আর্কাইভের অস্তিত্বে আজকের এই সন্ধ্যাটিকে এত সুন্দর প্রোগ্রাম করে তোলার জন্য যিনি আমাদের মধ্যে রয়েছেন সেই ভূমিকা থেকে স্মৃতিটা কর্মকার থেকে আর্থিকের তরফ থেকে বরণ করে নেব। অশেষ ধন্যবাদ ইলোরাকে। আর্কাইভের এই কথোপকথন তথা দৃশ্যভাষ্যমূলক অনুষ্ঠানের উদ্যোগ প্রশংসনীয়। প্রসঙ্গত উল্লেখযোগ্য এই অনুষ্ঠানের সঙ্গে গ্যালারি প্রদর্শন করতে আর্কাইভ কালেকশন প্রদর্শিত হচ্ছে। অনুরোধ রইল সকলের কাছে প্রদর্শনীটি ঘুরে দেখার। এবার দ্বীপ প্রজ্বলনের জন্য আমি উপভোগ দেবদত্ত মহাশয়কে অনুরোধ করব। আসলে বছর সেখানে কলাভবনে পাঠরত ছিলাম। আকাশ বাতাস প্রতিটি ধূলিকণায় এই মনীষীদের অস্তিত্বের পবিত্রতা অনুভূত হতো প্রতি মুহূর্তে। পরিবেশ ভাস্কর্যের অনন্য উদাহরণ সেখানে বিরাজমান, এ কথা অনস্বীকার্য। প্রতিভা, আগ্রহ ও উদ্যম এর সমাবর্তন সৃষ্টি করে ঐতিহাসিক কালখণ্ড, যা কেবল একটি জাতির নয়, এক সময়কালকে করে তোলে চিরকালীন সমকালীন। আমার দলিল ছিল চেনার ফুলে বাঁধন যে তার গেল ফুলে
চেনার গুণ থেকে সৃজনতরীর বাঁধন খুলে অজানার দিকে ধাবিত না হলে একজন রামকিঙ্করকে পাওয়া যায় না। চলে যাই দেবদত্ত বাবুর কাছে রামকিঙ্করের সৃজন সাধনার পথবিন্যাসের সাক্ষী হয়ে এই নির্বাসনটা। দেবদত্ত সত্য কথায় আবেগের মধ্যেই আমরা ডুবে গেলাম। ভালো বলেছি, ভালো বলেছি। এখন আমি আপনাদের সবাইকে our previous generation of senior most generation or the young generation like you এভাবে বলতে পারি আমরা যে এখন তো গুগল সার্চ করলে রামকিঙ্কর বলতে সব পাওয়া যায়, কিন্তু একজন শিল্পীকে বোঝার জন্য, আর্টিস্টকে অনুধাবন করার জন্য, কিংবা একজন মানুষকে দেখবার জন্য রামকিঙ্কর বাবুদের যারা কাছ থেকে যারা যে সমস্ত মানুষরা দেখতেছে তার মধ্যে আমি ইতিমধ্যে একজনকে দেখতে পাচ্ছি এখানে আছে। এই পরিবারের সমস্ত মানুষরাই কিঙ্কর বাবুদের কাছ থেকে দেখেছেন। এখন কিভাবে শুরু করা যায়? তো ভালো কথা যে এইভাবে দেখতে পাওয়াটা ভালো যে কেন রামকিঙ্কর আজকের দিনে এই মুহূর্তে দাঁড়িয়ে রামকিঙ্করের প্রাসঙ্গিক হয় যে একজন মানুষ এই মুহূর্তে তার একটা জিনিস বোঝা দরকার যে ছবি আঁকার জগতে হোক কিংবা ভাস্কর্য নির্মাণী হোক বা আমাদের সাধারণ ছবিকে ছবি শুধু অপটিক্যালি একটা ছবিতে দেখছি বা সেটার একটা কল্পনাজাত কোনো কথা বলছি, শুধু সেটার উপর একটা ছবি দাঁড়িয়ে থাকে না। একটা ছবি তার মেথোডোলজি কিভাবে একটা শিল্পের ভাষা হলো, ম্যাটেরিয়ালকে কিভাবে শিল্পের ভাষা নির্মাণের কাছাকাছি নিয়ে আসা যায়, সেগুলো এই এক্স্যাক্টলি আমরা তো একটা নো মডার্ন এরাতে দাঁড়িয়ে গেছি। আধুনিক যুগ অনেক আগেই শেষ হয়ে গেছে, ব্ল্যাক মডার্ন তার পরে শেষ হয়ে গেছে, আফটার মডার্ন তার পরে শেষ হয়ে গেছে, পোস্ট মডার্ন তার খানিকটা পরে শেষ হয়েছে, রিসেন্ট মডার্ন আরেকটু পরে শেষ হয়েছে, 90-এর দশকে পাস্ট মডার্ন শেষ হয়ে গেছে, 2000 দশকের পর থেকে নো মডার্ন একটা সিচুয়েশনে আমরা দাঁড়িয়ে আছি। এখন এরকম একটা জায়গায় দাঁড়িয়ে একজনকে আমরা যখন দেখবো বা কারো ছবি দেখছি, একটা নৌকা দেখছি, একটা নৌকা দেখতে গেলে শুধু আমি নৌকা দেখছি নাকি একটা নৌকার সাথে কিছু যাপন দেখছি, কিংবা এতটুকু করেও কি ভেবেছি যে নৌকার অনেকগুলো যাপন থাকে তার মধ্যে একটা অংশ দেখছি। মানে নৌকার কিছু যাত্রী ওঠে, যাত্রীরা এপার ওপার করে, অথবা নৌকায় কিছু জেলেরা ওঠে, জেলেরা দিয়ে মাছ ধরে, অথবা নৌকায় কিছু টাকলা টাকলা দরকার জন্য 3-4 লোকেরা এদিক ওদিক যায়, তারা করে এনে বাজারে দেয়, অথবা নৌকা কোথাও একটা ভেড়ে আবার সেখান থেকে পয়সা নিয়ে এপার ওপার করে। এখানে যে কোনো নৌকা এই গ্যালারিতে দেখছি তার কোনোটাই পড়ছে না, তাহলে তার নৌকোগুলো কারা? তখন এই নৌকোগুলো মধ্যে যেটা থাকে, যেটা লুকিয়ে থাকে, সেটা এক ধরনের একটা একাকিত্ব লুকিয়ে থাকে, একটা লোনলিনেস, একটা নিঃসঙ্গতা, একটা নীরবতা, একটা ব্যস্ততাহীনতা।
হয়তো আমরা এরকম এই নৌকোগুলোর মতোই এখন হতে চাই, যারা আমরা সকাল 9:45 থেকে রাত্রি 10:45 অব্দি দৌড়াচ্ছি। আমরা শুধু ডিউটি করছি তো করছি, আমাদের যখন কোনো ছুটি নেই এবং কথাও বলার সময় নেই, রবীন্দ্রনাথের গানের মতো পেয়েছি ছুটি, বিদায় দেওয়া হয়, তখন এই নৌকোগুলো দেখে মনে হয় এই দুটো নৌকো বা এই তিনটে নৌকো যদি আমি হতে পারতাম আমার একটু দাঁড়িয়ে নৌকোটাকে কিভাবে দেখছি, এটা তো আবেগের জায়গা থেকে দেখছি নাকি আমি একটা অন্য সিচুয়েশনে নেবে, মানে আমার কন্টেম্পোরারি সিচুয়েশনের মধ্যে পেলে আমি নৌকোটাকে দেখছি, সেটাই বিষয়। এখানে শিল্পী তিনি নাম করা কি নাম করা নয় এগুলো বিষয় নয়। হাজার হাজার বছর ধরে বহু শিল্পকলা তৈরি হয়েছে, যেগুলো শিল্পকলার ইতিহাসে পড়ানো হয়, সেগুলো শিল্পকলার নাম নেই। আপনারা একজনও বলতে পারবেন না গাঁথা শিল্পের শিল্পীরা কারা ছিল বা যুগের সেই বিখ্যাত শিল্পগুলোর শিল্পী কারা। শিল্পী নয়, কিন্তু আত্মনিবেদিত, সে তার মতো করে তিনটে রূপ পেয়েছে, কিংবা একজন ঝঞ্ঝাময় সমুদ্র। অর্থাৎ একটাই বিষয়ের প্রাসঙ্গিকতাটা আজকে এই মুহূর্তে কেন, মানে সেটা কিন্তু জন্মদিন করে আমরা সব করছি, তাতে আরো কোনো কারণ থাকতে পারে। একটা যে কারণ আমাদের থাকতে পারে, যারা শিল্পকলা নিয়ে পড়াশোনা করছেন অথবা যারা শিল্পকলা নিয়ে পড়াশোনা করছেন না, এই দুটো জায়গা থেকে একটা বিষয় থেকে রামকিঙ্করকে স্ট্রাইক করতে পারি আমাদের সেখান থেকে, যে আমরা একটু অন্যভাবে প্রতিবাদ করতে পারি, একটু অন্যভাবে বলতে পারি, আমরা একটু অন্যভাবে ক্রিটিসাইজ করতে পারি কিনা, সেইখানে রামকিঙ্কর প্রশ্ন। আমি একদম মানে কন্টেম্পোরারি পলিটিক্যাল সিচুয়েশনকে সামনে রেখেই বলছি, সেইখানে রামকিঙ্কর প্রশ্ন। যেমন একটা ছবি আপনাদের আমি দেখাচ্ছি, যে এইখানে রামকিঙ্কর প্রশ্ন যখন তিনি এইরকম একটা ডুয়ার ডাইয়া গান্ধীজি বলেছিলেন ডুয়ার ডাইয়া, এখানে গান্ধীজি ফাঁসি কাটে লড়তে দেওয়ার মতো অবস্থা করেছে, নিচে আপনার হাতে বন্দুক তুলে রেখেছে। এই যে জায়গা, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে রামকিঙ্করকে আসতে হলো কেন, কোন জায়গায় কখন আসছেন, যখন তিনি এরকম একটা জায়গাতে আসছেন যেখানে তিনি দেখাচ্ছেন এই ঘটনাটা তো চলছে, মানুষ তো খেতে পারছে না, মানুষ খেতে পারছে না, এটা তার চোখটা ঠিক বেরিয়ে সৃষ্টি দেয়, তার বাক্য শুনল হচ্ছে, মানুষকে পেতে না দেওয়ার আয়োজন চলেছে। মানুষ যাতে খেতে না পায় তার সরকারি বিধি ব্যবস্থা চলেছে, মানুষকে খেতে দেওয়া যাবে না। তাহলে কোনটা বড়, তখন কি আমার কাছে কোনটা বড় হয়ে যায়, সেই প্রশ্নটা তুলছেন রামকিঙ্কর, সেই প্রশ্নটা তুলছেন রামকিঙ্কর। এরকম জায়গায় বলছেন যে মানুষের সংগ্রামটা কেন, মানুষের সংগ্রামটা ঝমঝম হয় একটা দিনের সঙ্গে একা হাতে একটা মানুষ নিজেকে ছাতা দিয়ে প্রোটেক্ট করবেন। এই যে কঠিন একটা দুরবস্থার মধ্যে দাঁড়িয়ে যখন সবাই বলছেন যে বন্দে মাতরমের আন্দোলন করতে হবে, যখন সবাই বলছেন যে স্বদেশী আন্দোলন করতে হবে, সেরকম একটা সময় দাঁড়িয়ে নন্দলাল বসুর মতো নয়, নিজের মতো করে বলে দিলেন গান্ধীজি, হয় করো নয় গলায় দড়ি দিয়ে করো। এই প্রাসঙ্গিকতাটা আমাদের দরকার। যদি কিছু টিচিং হয়, টিচিং ফ্রম রামকিঙ্কর বেঞ্চ। আমি রামকিঙ্কর বেঞ্চকে দেখি না, আমি রামকিঙ্কর বেঞ্চকে দেখি, আমি তার ছবির ব্যাখ্যা করছি না, আমি যেটা বুঝেছি আমি সেটা বললাম।
piece of the teaching. একটা মানুষ একজন শিল্পী কি শেখাতে পারে না, একটা মানুষ আমাদের কি শেখাতে পারে, কেন কেন বলছি যে path breaking artist শেখাচ্ছে না raise attention against the authority. উনি কিন্তু সেই পদ্ধতি তার 1941 চলে গিয়েছিলেন। আমরা যদি শিখতে পারতাম তাহলে আমাদের এইটা বোধহয় আমাদের এখন একটা বোঝার সময় হয়েছে রামকিঙ্কর বেশ কেন প্রাসঙ্গিক। আজকের দিনে কিছু দেখতে গেলে সোশ্যাল হিস্টোরিক্যাল, সোশ্যাল পলিটিক্যাল সাইড থেকে বিচার করে আমরা যদি দেখি রামকিঙ্কর খুব দৃঢ়তার সাথে গান্ধী অভিযানের গান্ধীজিকে দেখেন, জন্মদান গান্ধী অভিযানের গান্ধীরা রামকিঙ্করের হিসাবে ওঠেননি। উনি গান্ধীজিকে মহত্বপূর্ণ করে তোলেননি। এখানে যে মাথার পেছনে কালোটা আছে, এখানে যে হালোটা আছে সেটা হচ্ছে এই চেতনার হালোটা তোমার মধ্যে জানা দরকার। বড় নয় বড় দরকারের দিকে বলা দিকেই নয়, আর চারপাশের সিচুয়েশন নেই। আজকে যখন রামকিঙ্কর নিয়ে আমরা কথা বলছি, আমরা আসলে আমরা কি করছি? হ্যাঁ, বিনীতাজি এইমাত্র বললেন যে রামকিঙ্করের একটা স্কাল্পচার শহরে নেই। কথাটা এই মুহূর্তে দাঁড়িয়ে আংশিক সত্য। নিশ্চয়ই রামকিঙ্করের দুটো স্কাল্পচার শহরে আছে, তবে সে দুটো রেপ্লিকেটেড রামকিঙ্কর। কেন এটা পাইনি? তার কারণ রামকিঙ্কর এই শহরে ভাস্কর্য নির্মাণ করার 6টি বরাত পেয়েছিলেন, 6টি তিনি নির্মাণ করেন। তোমরা জানো তিনি 6 বার বরাত পান। 6টি বরাতের মধ্যে একটি বরাত আসে সরাসরি ইন্দিরা গান্ধীর থেকে যে তুমি একটি বসাতে পারো, অনেক মানুষ চাইছে, উনি রিকোয়েস্ট করেছিলেন। তার কারণ হচ্ছে কলকাতা শহরে যে মূর্তিগুলো বসানো হয়েছিল তার একটা ডিজিটাল রিপোর্ট রামকিঙ্করের কাছে চাওয়া হয়েছিল। তিনি একটা ভয়াবহ রিপোর্ট পেশ করেছিলেন। তিনি শ্যামবাজারের নেতাজি মূর্তির লেজ সম্বন্ধে একটা ভয়াবহ রিপোর্ট পেশ করেছিলেন। তিনি ঋষি অরবিন্দের মূর্তির সম্বন্ধে যেটা রেড রোডে বসানো আছে তার দাড়ির সাথে ছাগলের দাড়ির তুলনা করেছিলেন। এরকম করে তিনি যে ভয়াবহ রিপোর্ট পেশ করেছিলেন এবং বলেছিলেন যে শহরে এ ধরনের মূর্তি বসে সেই শহরে আমি মূর্তি বসাবো না। তিনি বিশ্বাস করেননি যে, কারণ উনি তো আসলে স্ট্যাচু অফ লিডারশিপটাকে বিশ্বাস করেন না। ওনার লিডার তো সাধারণ পরিবারের লোকের ওনার লিডার। ওই সময়ের খাতিরে যদি দেখি, যে সময় সমস্ত রাজাদের মূর্তি, রাজনৈতিক নেতাদের মূর্তি পথের ধারে বা পথের কেন্দ্রে বসাবার চল তৈরি হয়েছে, উনি সেই প্রচলটাকে মানছেন। তিনি সেই প্রচলটাকে ভেঙে বলছেন, আমি পথের ধারে কোন রাজার মূর্তি নয়, কোন রাজনৈতিক নেতার মূর্তি নয়, আমি পথের ধারে বসাবো তারই মূর্তি যে পথ চলা মানুষ, যে কিনা পথ চলা মানুষ। উনি এক্সিকিউট করতেন। এটা নয় যে উনি মূর্তিটা বানাবার সময় তিনি ভাবছেন। আপনাদের একটা জিনিস আমি দেখাচ্ছি কথা প্রসঙ্গে, উনি এক্সিকিউট করতেন।
একটা মূর্তি কি হবে, কত কিছু হতে পারে, কিভাবে তার ভাঙন হতে পারে, কিভাবে তার দৌড়ঝাঁপ হতে পারে, প্রতিটি মূর্তি কল্পনার অনেক আগেই মূর্তির সেই কল্পনাটা পেয়ে রেখে দিয়েছে। এই মূর্তি আপনাদের এখন সে না, এটা ফলের বাসী, বিখ্যাত ফলের বাসী সামগ্রী দেখতে দেখেন। অর্থাৎ মূর্তি নির্মাণের আগেই মূর্তি নির্মিত হয়ে গিয়েছে। তাদের প্রতি ভাবছেন 24 ঘন্টা তাদের নিয়ে পড়ে আছে এবং বলছে এরা তো বেদির মধ্যে বসবে না, এদের মস্তক ছুঁয়ে যাবে আকাশ, পা থাকবে মাটিতে, তারাই আমার লিডার। যে কারণে ভগবান অনুষ্ঠান বলেছিলেন নির্মিত বাড়িটা বানাচ্ছেন বাড়িটা বানাচ্ছেন, তো সামনে কিছু দেবে না, কারণ তালিকা দুই বছর আমি দাঁড়িয়ে মূর্তি দেবো, ওনার বাড়িতে দাঁড়িয়ে মূর্তি, ওনার মন্দিরে হয়েছে দাঁড়িয়ে মূর্তি, এখানেও দাঁড়িয়ে মূর্তি হয়, তারা ছিল তার দাঁড়িয়ে মূর্তি, তারও কতগুলো দাঁড়িয়ে তার দাঁড়িয়ে মূর্তি এখন বলে এসআই সংরক্ষণ করেছে। তারা ছিল সেই দাঁড়িয়ে। আমরা তো কোনোদিন ভাবতে পারিনি যে সাধারণ মানুষ হবে পথের ধারে তারকা, রামকৃষ্ণ সেটা করেছিলেন। এই যে ডিসাইড আমরা মনে করেছি আমরা যদি বড় বড় নেতাদের মূর্তি বানাই, বড় বড় মন্ত্রীদের মূর্তি বানাই, বড় বড় ভাইস রয়্যালদের মূর্তি বানাই, সেটাই বোধ হয় ভাস্করের কাজ। ভাস্করের কাজ হচ্ছে সাধারণকে অসাধারণ করতে হয়, এই সাধারণকে অসাধারণ করে তুলছিল এইবার থেকে খুব মানে জটিল ভাবে দেখা। আপনারা যদি মাইকেল অ্যাঞ্জেলো সময়, কিংবা আপনারা যদি সময়কালীন লোকজনের ছবি দেখেন, কিংবা বাড়াতে গিয়ে যদি বার্নিংয়ের ছবি দেখেন, তারা কিভাবে পাথরটা নির্বাচন, একটা রেনেসাঁসের সময় মোটামুটি যে 3-4টে এরিয়াতে ভাস্কর্যের জন্য পাথর তোলা হয়। গ্রিসের যেমন অধিকাংশ পাথর তোলা প্যারাস দিন, কেন রেনেসাঁসের সময় কেন উত্তরাখণ্ডের কিছু কিছু মাইন্স থেকে পাথর তোলা, সব মার্বেলের কোয়ালিটি একরকম হয়, ইটালি সংলগ্ন মাইন্স গুলো যে যে মার্বেলটাকে ডিল করবে সেই মার্বেলে লাইন করে পিছলে, যে কারণে সেই পাথরটাকে প্রদেশের লোকেরা স্থানীয় নামে রাখলে যা দাঁড়ায় তাকে বলা হয় স্টোন অফ that stone of life should have been chosen to make the statue of David. সবাই নমস্কার করেছিল ডেভিডের মূর্তিটা ওই পড়ে থাকা পাথরটা দিয়ে বানাচ্ছে। উনি বলেছিলেন আমি কিন্তু ওই পাথরটা বেহাক্কা পাথর বলেও ওই পাথরটা অ্যাকচুয়ালি একদম অরিজিনাল স্টোন, একটা এনলাইটেন্ড ফিগারকে এক্সট্রুড করতে গেলে স্টোন অফ লাইটেন আমি প্যারাস্টিপের পাথরটা দিয়ে করবো না। কেন প্যারাস্টিপের পাথরটা দিয়ে করবো না? কারণ পাথরের আলোয়ারে একটা গ্রিনিশ একটা আভা, একটা রেডিশ একটা আভা খেলা করতে থাকে, যেটা দিয়ে
ভিনাস মূর্তি তৈরি করা অনেক বেশি সাহায্যপূর্ণ, যাতে ভিনাসের গায়ের রংটা যাই হোক না কেন, তলা দিয়ে রক্তের স্রোতটা বহন সেটা যাতে বোঝা যায়। তার জন্য প্যারাস্টিপের পাথরটা ভিনাসের জন্য নিলেও স্টোন অফ লাইটটা ভিনাসের জন্য নেব না। কারণ স্টোন অফ লাইটটা একটা গ্লোরিফাইড স্টোন, এমন মনে হয় যে একটা গ্লোরি একটা চারপাশ থেকে আলো ঝলকানি চলতে থাকে, অথচ রিফ্লেক্টিভ নয়। নট দ্যাট যে একটা পাথর বুম করে একটা আলো পড়লো, সেটা রিফ্লেক্ট করে আপনার চোখটাকে ঝলসে দিল, সেটা কিন্তু আপনার দেখতে পান। এটার মধ্যে একটা অদ্ভুত ধরনের একটা ইনলাইটেড গ্রাভিটেশনের একটা চরিত্র আছে। এরকম একটা জায়গা রামকিঙ্করের কিন্তু সুযোগ ছিল এই মূর্তিগুলোর জন্য একটা পাথরকে বেছে নেন, অথবা সুযোগ ছিল একটা কাঠকে বেছে নেন, কিন্তু তার কোনোটা দিয়ে গেলেন। তিনি না কাটতে বাছাই করলেন, না করলেন আমার এখানে অত কাঠ পাথর অত হয়ে আনার সময় নেই, সবই ঠিক আছে, কিন্তু একেবারে পরিষ্কার ভাবে উমা মজুমদারকে একটা চিঠিতে বলছেন, এই পাথরের মধ্যে প্রাণটা পেয়ে গেলাম, কোথায় জানো, সে প্রাণটা পেয়ে গেলাম। তোমাকে বেঁচে আছেন উমা মজুমদার? দেখাবো পথগুলো দিয়ে তো আসছে, ছোটনাথ করে তখন চলছে, দুর্ভিক্ষ চলছে, ছোটনাথ থেকে আসছে, বর্তমানের পথে যাচ্ছে, ওই পথটা দিয়ে তো আসছে, ওই কাপড় মেশানো পথ দিয়ে তো আসছে, ওই পথ চলা, ওদের পথ চলা, ওদের পায়ের সঙ্গে স্পর্শ আছে, এরকম মেটেরিয়ালটা দিয়ে আসতে পারছে। এই যে পাথ ব্রেকিং ডিসিশন, এই ডিসিশনটা আর কিছু আমাদের জীবনে আমরা দেখুন, আপনার সবাই শিল্প করার সঙ্গে যারা জড়িত, কোনটা প্রস্তুত লাইন, কোনটা দুর্বল লাইন, কোনটা কেমন রেখা, কোনটা কেমন রং, কোনটা ভারতীয়, কোনটা ইংলিশ, এই আলোচনাটার দিন শেষ হয়ে গেছে। এখন আর সেই দিনটা নেই। এগুলো আমরা সবাই জানি, কোনো না কোনো ভাবে সবাই জানি। তাই জন্য এখন আর আমরা এইভাবে দেখি না, এখন আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ এই লেআউটটা হয়ে যায়, যে এই লেআউটটা যখন তিনি করছেন, তিনি কেন একটা উল্টানো ত্রিভুজের মধ্যে কাজটা করছেন, একটা উল্টানো ত্রিভুজের মধ্যে কম্পিটিশন বারবার বলছেন, ত্রিভুজটা যদি উল্টে দাও, শঙ্কুটাকে যদি উল্টে দাও, সেই শঙ্কুটা পুরো আনস্টেবল হয়ে যায়। যাদের জীবনটা যাচ্ছেন তারা তো আনস্টেবল, তো কোনো জীবনের স্টেবিলিটি নেই। কম্পিটিশনাল স্ট্রাকচারটাকে কেন বুঝিয়ে দিচ্ছেন? প্রত্যেকটা শঙ্কু উল্টে করে, প্রত্যেকটা শঙ্কু উল্টে করে, জীবনের শঙ্কুটাই উল্টো করে। কিন্তু পায়ের দিকটা বারবার একেবারে স্টেবল ত্রিভুজে ফিরে যাচ্ছে। ওদের নিজেদের জীবন বোধের মধ্যে একটা অস্বাভাবিক দৃঢ়তা হয়েছে, ওদের মাইন্ডটা ভীষণ আনস্টেবল। ওরা চেষ্টা করে নিজের পায়ে দাঁড়াবার জন্য, জমিগত দাঁড়াবার জন্য। এই যে ট্রায়াঙ্গেলকে এক জায়গায় মার্চ করে দিয়ে জীবনের কথাটা উচ্চারণ করবেন অপোজিশনের ভেতরে, এই উচ্চারণটা বলো প্রত্যেকে করেছে, যুগ যুগ ধরে সবাই করেছে এই উচ্চারণ। কিন্তু এই উচ্চারণটাকে একটা কাজের ভিতরে অ্যাপ্লাই করে দেবো, এটাই শিল্পের পরিভাষা থেকে নির্দেশিত। আমরা সবসময় বুঝতে চেষ্টা করেছি, শিল্পের অবদান আমরা বুঝতে পারি না।
শিল্পের অবদান কিন্তু শিল্পের ভাষাতে শিল্পের অবদান এই ধারে। যেমন আমরা দেখবেন কি যে ওই এইরকম কানটা এরকম এটা কিন্তু একটা শৈল্পিক অবদান। আপনারা যদি আইকোনোগ্রাফি অফ স্ট্যাচুস করেন দেখবেন এইটা সম্বন্ধে কোনো সদুত্তর নেই, বাকি সবটার মধ্যে আছে। যেমন চুলটা কেন শামুকের মতো, শামুকের ফলের মতো, কারণ শামুক নিজেকে গুছিয়ে রাখতে পারে একটা শক্ত আবরণের মধ্যে। আর psychological uncertainty, which is practically invisible. If we really try, we can get this uncertainty in this. It created the visual language to explore the uncertainty. The uncertainty of mind. এই দৌড়টাও শুধু দৌড় নয়, এই দৌড়টাও ওই আনসার সাঁওতাল পরিভাষে আনসার মাইথোলজিক্যাল স্টোরি বা ওরাল মিক্সের মতো হয়ে গেছে। সুজাতা তৈরি করছেন, তিনি আসলে সুজাতা ছিল না, সুজাতা মূর্তিটা তো সুজাতা বলে নন্দলাল বসু, তাহলে ওটা কি ছিল? যেটা ছিল সেটা এই যে দাঁড়ানো ভঙ্গিটা, এই যে দাঁড়িয়ে এইটা, এই চলাটা কারা চলে? এই চলাটা সাঁওতাল মেয়ে বউরা চলে। আনখেতে এই চলাটা হচ্ছে আনখেতে তাদের স্বামীদের, তাদের ভাইদের, তারা পান দাবা দিতে চায়। এই চলাটা হচ্ছে তাদের চলা। দেয়ার জীবনটা থেকে একটা বুদ্ধমূর্তি ততদিনে বানিয়ে ফেলেছিলেন, তাহলে মাথার উপর পান দাবাতে বাকির মতো পায়েসের বাটি দাও, বুদ্ধ যেন পায়েস দিতে গেছে। ওইটা সুজাতা হলো, ঠিকই আছে, তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু ওই চলাটাকে তো বুঝতে হবে, চলাটা তার মধ্যে। এখন এই চলাটা কোথায় পাওয়া যায়? ওই রোগান্তিকা মহিলাটির নাম হচ্ছে জয়া আকবর স্বামী, উনিও সেই স্থান থেকে কথোপকথনটা তো তার সাথে লিখছে। তার লেখার ভিতর ঢুকতে হবে, যে কার মতো চলতে হবে, তার মতো দাঁড়াতে হবে, তবেই চলাটা পড়ে। চলাটা এই যে রামকৃষ্ণ হচ্ছে, কেন রামকৃষ্ণ? এই কারণেই তো রামকৃষ্ণ। কেন আমরা তাকে করছি? গল্প নেই। দেখুন, শিল্প তৈরি করা সহজ, কিন্তু একটা আনসিন সাইকিক কন্ডিশনের ফেভারে একটা ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ তৈরি করাটা খুবই। আমরা ছবি আঁকতে সবাই পারি, সবাই রাস্তায় পান তাই সে পানটাকে সুন্দর করে মুড়তে পারে, তাই সে পানটাকে অ্যাকর্ডিং টু মাই টেস্ট সে পানটাকে দিয়ে যেতে পারছে। কেউ একজন মহান কেন প্রত্যেকে আমি শিখি, আমি একটা শিখতে পারবো। আপনি একটা কাপড় পরেছেন ওই দিনের চয়েস, আপনিও শিখবেন। আপনি ভুলে যাবেন না, আপনি হ্যাভ চুজেন, ভুলে দিয়েছেন আর একটা লোক, তাহলে তিনি আপনার মনটাকে জানেন, তিনি একজন শিল্পী। আমরা শিল্পী, আমরা সবাই, কিন্তু শিল্প গুরু আমরা সবাই নই। কারণ এই আনসিন সাইকিক কন্ডিশনটা ফেভারে একটা শিল্প ভাষা তৈরি করতে হয়, সেটা আমরা জানি না। কিভাবে লেখা 10,000টা চিঠি আমরা পড়েছি, কিন্তু চিঠিতে লেখা 3টে চিঠির মধ্যে একটাতে লিখছেন, "Dear sunflower is my self portrait."
এটা আমি করিনি, কেন সানফ্লাওয়ার ইজ ইম্পর্টেন্ট ভ্যান গগের? Why sunflower is the portrait of Vincent van Gogh? উনি তা পরিষ্কার ব্যাখ্যা করছেন, কারণ he was not the person, সবার কাছে ঘুরে ঘুরে সমস্ত গ্যালারি, সমস্ত আর্ট ডিলারদের কাছে ঘুরে ঘুরে চিঠি লিখতেন। ভিনসেন্টের ছবি দেখো, তার ছবিকে দিয়ে প্রেস করো, এক্সেলেন্ট। থিওর চিঠি আমরা দেখছি, থিওর চিঠিতে লেখা 10-12টা চিঠি, তার থিওর লেখা শয় চিঠি আর্ট ডিলারদের কাছে, সেটার মূল্যায়ন পৃথিবী করেনি। অসুবিধা জায়গাটা ওইখানে, মতো অসুবিধার জায়গাটা ওইখানে। আমরা মনেই করি যে আমরা স্বীকার করি না যে আমাদের দেশের বা পৃথিবীর কোন জায়গাতে মহিলাদের কোন অবদান থাকতে পারে, ওটা আমাদের স্বীকারোক্তি পাই না। আমাদের স্বীকারোক্তি ভালো লাগে না, পছন্দ করি না। কারণ এই পছন্দ করি না, ভালো লাগে না, তার কারণ আমরা পুরুষের সঙ্গে একটা কাপুরুষতা মনন নিয়ে তৈরি হয়েছে, বড় হচ্ছে, সে তাই জন্য পছন্দ করি। ওইখানে ওই শিশুটাকে দেখছেন, সানফ্লাওয়ার ইজ মাই portrait. Why? কেন? একটা ফুল সূর্যটাকে সবসময় রং করে দিচ্ছে, সে কিন্তু সূর্যটার দিকে তাকিয়ে থাকে। ভিনসেন্ট ভ্যান গগ তার বন্ধুদের জন্য অপেক্ষা করতেন, ওর গন্ডগোল ছিল, পল গগের ওকে ভয় দেখেন। যতবার গেছেন আবিষ্কার করে দিয়েছেন, একটা বিছানা, দুটো বালিশ, দুটো চেয়ার, দুটো তোয়ালে, দুটো ওষুধের শিশি। Actually, he was waiting for his friend Paul Gauguin. But এটাও ট্রু, 2 ঘন্টা আগে তত্ত্ব বাজবে, তারপর পল গগও ছুটবেন, পিছনে একটা পিস্তল নিয়ে ভ্যান গগ দৌড়বেন, আর তারপর সবাই ওকে রিজেক্ট করবে। এই সমস্ত রিজেক্ট ফ্রেন্ড ভ্যান গগ মনে করছেন যারা ওকে যন্ত্রণা দিয়েছেন, আমি তাদের দিকেই ফিরে ফিরে চাই, সে আমাদের যারা, আমি তারই পানি ফিরে ফিরে চাই। এই ল্যাঙ্গুয়েজটা কে প্রতিষ্ঠা করল? বিষয়টি হচ্ছে এক কথা, যে আমাদের জ্বালায় আমি তারই পানি ফিরে ফিরে চাই। That is why the sunflower is the portrait of Vincent. তাই আমরা বলছি স্টাইনাইট করে লাগালে চলবে না। While the steinite is great because তার মধ্যে সেখানে বিশাল বিশাল হয়ে যাচ্ছে। আমরা চিরকাল এটা শুনে অভ্যস্ত, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, স্টার বিশাল বিশাল হয়ে যাচ্ছে, মানে I am near to heaven now. এই this is called a vision language. রামকিঙ্করের মতো মানুষেরা এই মিশর ল্যাঙ্গুয়েজটা প্রতিষ্ঠা করেছিলেন। আপনাদেরকে ছবি দিতে আমি এই কথাটা শেষ করি। করেছেন এবং পাঠিয়েছেন। মিনিস্ট্রি অফ কালচারের একটা পয়সাও পায়নি, কেউ তাকে দেখবার নেই। মদ খান, তাজ খান বলে অনেক অধ্যাপকরাও তো কিছু পান না। তখন নিজের বই যখন তার কাছে এলো, সেই বইয়ের উপরে
একটা সূর্যমুখী ফুল। সত্যি তো এই ফুলটা আগুনের দহন যন্ত্রণায় আমি এটি বললাম। এবার আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে বলতে পারেন। কারণ কিছু প্রশ্ন মানে আমি বন্দোবস্ত করার আগে একটা কথা নিশ্চয়ই বলবো, অনেকদিন বাদে একটা ভালো ক্লাস করবো। কেন বলছি ব্যাপারটা হচ্ছে কি, আমরা শিল্প ইতিহাস চর্চা করি, যতদিন পড়েছি শিল্প ইতিহাস এভাবে পড়েছি, মানে আজকে অনেকদিন বাদে এরকম একটা ক্লাস করতে গিয়ে মনে হলো যে আরেকবার লেকচার গুলো যদি শুনতে তবে আরেকবার করে ভাবে বিশ্লেষণ করতাম। কারণ তখন আমরা ছোট ছোট সবাই তখন কোর্স করছি, তার একটা তারা, তার একটা অন্যরকম আমরা দেখতে শিখেছি। আমরা শান্তিনিকেতনের যেহেতু এখানে আমরা মানে আমার একদম তিনজন রয়েছেন, আমি যাদের কথা পরে বলছি, একজনের কথা উল্লেখ করেছেন, আরেকজন আছে। তো এবার ব্যাপারটা হচ্ছে আমরা ওই মাটিটার মধ্যে থেকে যখন এই চর্চাটা শুনছি দেখছি, সব থেকে যেটা আপনি আজকে যখন এই কথাটা বললেন যে আমি মেটেরিয়াল চয়েস করছি কোনটা, একটা শিল্প একটা স্থাপত্য তৈরি করতে বা কিছু একটাই তৈরি করতে যাচ্ছি, আমি তার মধ্যে কি ল্যাঙ্গুয়েজটা নিয়ে আসতে চাইছি, যে কোনো একটা মাধ্যম না, তার জন্য একটা মাধ্যম কেউ আমাকে বেছে নিতে হবে, যে মাধ্যম কথা বলবে সেটা আমারই কথা। তো এই জিনিসগুলো একটা শিল্প সৃষ্ট শিল্পকে দেখতে গেলে ঠিক কোন জায়গা থেকে শুরু করবো, এটা খুব বড় কথা। যে একটা কম্পোজিশন সে কেন এভাবে গড়া হয়েছে, কেন সে এভাবে বিবর্তন, এগুলো ভীষণ ভাবে দেখতে শিখতে শিখতেই কোথায় আমাদের বার্ধক্য মাথার টাইম চলে গেলো। কিন্তু সত্যি কথা সেটা খুব শক্ত হয়ে যাবে। আপনাদের কারো কিছু প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ একদম এই ওনাকে দেওয়া ছবিটা দেয়। হ্যাঁ হ্যাঁ, ওই ছবিটা দেখানোর কথা। এটা ওনাকে দিচ্ছি, ওই চিঠিটা ওনাদের বাড়ি দিচ্ছে। আমার তোমাদের বাড়িতে গিয়েছিলাম বন্ধুদের সময় কাজ করতে, তারও ইয়ে আছে আমার কাছে। এই যে মানে রামকিঙ্কর যখন ধান ঝাড়ায় মূর্তিটা করছেন, বন্ধবাবু তার ছবিটা এঁকে রাখছেন। শিক্ষক তার ছাত্রের ছবিটা এঁকে রাখছেন, মানে ছাত্র যে কাজটা করছেন সেই কাজের ছবিটা। এটা অত্যন্ত দুর্লভ একটা ছবি, রামকিঙ্করের ধান ঝাড়ায়, যেটা এঁকে রাখছেন বঙ্গদল। এবং এই যে অপরে শিল্পী রয়েছেন, এই যে দেখো মুখটা পরে বসে আছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে যে করছে, এই যে কিঙ্করবাবু বানাচ্ছেন মুখটা, এই ছবিটা স্কেচ করে রেখেছিলেন। কারণ এই ধান ঝাড়ের মূর্তিটার প্রতি নন্দনের বিশেষ আগ্রহ ছিল। জিজ্ঞাসা করতেছি, তুমি আমি অনেকক্ষণ ধরে ভাবছি তুমি মুন্ডটা কখন লাগাবে, এর মুন্ড নেই,
উনি বলেছিলেন যে সবকিছু বিসর্জন হয়ে গেছে, এই জানে মুখ দিয়ে খিদে নিবারণের মুখটা ওর নেই, ফ্যামিলিটা ওই জায়গায় এসে গেছে, প্রাণ জ্বালাইতেছে তার জন্য করে না। He's doing this work for someone else. এই যে দর্শনগুলো প্রতিটা জিনিসের ক্ষেত্রে আমরা ভিজুয়াল ইম্প্যাক্টটা দেখছি, মানে যারা আপাতত দেখতে পাবে তারা এটার জন্যই যে মূর্তিতে যে এরকম একটা এইভাবে মুভমেন্টটা রয়েছে মাথাটা ওদিকে মাত্র না না ওইটা না মানে ভিজুয়ালি এদিক থেকে দেখতে সেরকম মানে প্রতি একটা আর্টওয়ার্ককে যখন আমরা দেখছি তখন আমরা কেমন করে দেখবো সেটা সেটা ভীষণ মানে প্রয়োজন। সেটা তো দেখতে দেখতে না না মানে সেটা তো এটা যেমন আমি কখনোই দেখিনি স্টেজটা। একটা জিনিস আমি শুনি, ছবিটা যখন পরে দেখিনি, এই ছবিটা ইউটিউবে পাওয়া যায়, সেই কারণে দেখা নাম ঠিক করে বিষয় ভালো। Art is learning for everything. He must pay full start because he must. And the flower must bloom. এই গানটা প্রাণ গাইতেন, ধরা দিয়েছিল আমি আকাশের পাখি। তাই ভাবলাম যে একটুখানি শুনলেন রামকিঙ্করের কণ্ঠে রবীন্দ্রনাথের গান, এইগুলো খুব দরকার হয় যে কিভাবে কাজ করছেন, কোথায় কাজ করছেন, কেন কাজ করছেন, তার আশপাশে যারা আছেন তারা কিভাবে দেখছেন, তার মাস্টারমশাইরা কিভাবে দেখছেন। রামকিঙ্করের টোটাল দুটো কাজ লগ্ন রেখে দেখছেন, একটা হচ্ছে সাঁওতাল পরিবার, সাঁওতাল পরিবার এই ছবিটা আছে এনজিএল, আর আনসারের এইটা ছিল অনাথ দাসের। আমরা সত্যি নৃত্য হলাম। এই আলোচনাটা আমি সকলকেই অংশগ্রহণ করার কথা বারবার বলি, তবু আমি একটা কম্পিটিশনে আমি জানতাম আবার ডাকবো। এই গানটার একটা সিগনিফিকেন্স আছে। আমি এই গানটা করেছি রামকিঙ্কর, এটা খুব পছন্দের একটা গান। উনি যখন চলে যান, যে মন্দির হয়েছিল আমাদের যেটা আশ্রমে যে উপাসনা দেব, সেখানে মানে রামকিঙ্কর চলে গেছেন না, বলাভবন শান্তিনিকেতন নিঃস্ব হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। মানে আজও আমরা শান্তিনিকেতন গেলেও মানে রামকিঙ্করকে পাবো, এই আর কি। তো কণিকা বসেছেন, মহাবী গাড়িতে বসেছেন আর কি, মন্দিরে এসে কাঁদছে সবাই, কাঁদছেন উনি। তখন এই গানটা মানে কি গান যে উনি গাইবেন বুঝতে পারছেন না, তো কিংকরটা এটা গেয়ে গিয়ে বেড়াতেন। তাই একটু সেই পর
শান্তিনিকেতনের কুয়ায় পথে আজও চাঁদের গায়ে উঠলে রামকিঙ্করের উদাত্ত কণ্ঠে সেই গান, রবীন্দ্রনাথের স্নেহ আলিঙ্গনের দেশে বেড়ায়, মোর্চা করে আবেদনে শিল্পীর সেই ইয়া অতৃপ্তি, যা তার একমাত্র সম্বল, যা তাকে ছুটিয়ে বেড়ায় দিগন্ত থেকে অনন্ত। দর্শকদের মধ্যে আজ একজন এমন ব্যক্তিত্ব রয়েছেন যিনি আমার আগ্রহে এখানে উপস্থিত হয়েছেন। অনুযায়ী হিসেবে তার জন্য আমি সবিশেষ আপ্লুত। যাদবপুরের নন্দনাথ স্কুলের প্রাচার্য শ্রীমতী চন্দ্রধর দত্ত মহাশয়া, যিনি রামকিঙ্কর বেজের সময়কালে কলা ভবনে পাঠকতা ছিলেন। প্রসঙ্গত বলি, উনি যখন কলা ভবনের পাঠ শেষ করেছেন 1975 সাল, আমার তখন বয়স 2। কিছুদিন আগে তিনি আহ্বানে একটি কর্মশালায় যাওয়ার সৌভাগ্য হয়েছিল। সেখানে গিয়ে অনুভব করেছি কলা ভবনের হাওয়াটুকুকে তিনি সুচারুভাবে ধরে রেখেছেন তার শিল্প শিক্ষালয়। দিদির কাছে তার কলা ভবন যাপনের সামান্য স্মৃতি বিনিময়ের অনুরোধ রইল। আমি কলা ভবন বিদায় নিই। আমি ছোট্ট একটা অভিজ্ঞতা বলবো, আর আমরা তো কিংকর্ডার সময় কাজ করেছি। কিংকর্ড যখন স্ট্রাকচার করতাম তখন যখন ক্লাসের মধ্যে চলে এসেছি, আর আমরা সুস্থভাবে কয়েকদিনই যেতাম এবার কিংকর্ডা এসে গেছে, এইবার বিদায় কোথায় ভুল করেছি কি করেছি সেটার জন্য আতঙ্কে থাকবো। আমরা খুব মন দিয়ে তখন স্ট্রাকচার করছি, সবার কাজ দেখছেন দেখছেন দেখছেন, হঠাৎ শুনলাম কার সঙ্গে একটা একটা বাড়ি দেখা গেল সে হাতে ঘড়ি করে উনি বলে, তোমার যদি কাজের দিকে মনটা না থাকে, তোমার ঘড়িটার দিকে মন থাকবে, শিক্ষক সৃষ্টি করবে কি করে? ঘড়িটা করলো, ঘড়িটা হয় না, তোমাকে কাজের দিকে মন দাও, তুমি শিল্প সৃষ্টি করো, ঘড়ি দিয়ে ঘড়ি করে কাজ করো না। তারপর ঠিক বুঝলাম যে হ্যাঁ, শিল্প সৃষ্টি এমন একটা জিনিস যার মধ্যে নিজেকে নিমজ্জিত করতে গেল, যার জন্য সে ঘড়ি বা অন্য কিছুর দিকে মন দিলে সেটা পারবে না। ওনার কাছে সেই চিন্তাটি আমরা পেয়েছি যে কাজের মধ্যে ঢুকে যাও, কাজ করো, ঘড়ি দেখো। যার জন্য আমিও সেই শিক্ষায় আমাদের স্টুডেন্টদের চেষ্টা করি বোঝাতে, কিন্তু সময় দিকে তাকিও না, কর্মদিনের মধ্যে সেটা করো, দিকে সেই চেষ্টা ছোট্ট একটা অভিজ্ঞতা। সত্যি বিরাট অভিজ্ঞতা, মানে কিংকর্তাকে সামনে থেকে দেখা। মানে আমি যখন 1980 সালে চলে গেলেন, আমি তখন কোটি গুনেছি, এবার অনেক বাদে বুঝতে পারলাম যে আমি কি হারালাম। মানে প্রচুর, মানে শান্তিনিকেতনটা খালি বেড়ানো চলে আসবে হয়েছিল, এক বড় আফসোস ছিল। আর যখন জানলাম যে তখন কিংকর্তা পেয়েছি, মানে যখন কিংকর্তা কে জানতে পারবো, খুব আফসোস হয়েছিল। তাই চন্দ্রাদি মানে এমন একটা সময় ওখানে ছাত্রী ছিলেন। আর আমাদের একটা অদ্ভুত ব্যাপার, আমাদের একটা সাংঘাতিক মিল আছে, সেটা হচ্ছে কালির টান। লোকে নারীর টান বলে, আমাদের কালির টান। আমরা দুজনেই গ্রাফিক্স ডিপার্টমেন্টের ছাত্রী। তো গ্রাফিক্স ডিপার্টমেন্টের সামনেটা, যার জন্য আর কি খুব মুখোমুখি ছিল এই আর কি। যাই হোক, অশেষ ধন্যবাদ চন্দ্রাদিকে। এইবারে আরেকজনকে আমি ডাকবো,
অপর একজন গুণী মানুষ আমাদের মধ্যে রয়েছেন কলাভবনের অধ্যাপক শ্রী ননীগোপাল ঘোষ, সভাপতি ঘোষ মহাশয়। আমরা ওনার কাছে ডিজাইন ডিপার্টমেন্টে মানে রহমানের সূত্রে আমরা সবাই আর কি সবার ছাত্রছাত্রী হয়ে উঠতে পারতাম। ননিদা আমাদের কাছে শান্তিনিকেতন বলতে ননিদার ফিচারটা ভীষণ মনে পড়ে। পুঁতি পাঞ্জাবি, একজন অত্যন্ত ডেডিকেটেড শিল্পী, যেখানে ক্যামেরা সেখানে ননিদা নেই, যেখানে কাজ সেখানে ননিদা আছে। তো তার সুপুত্র শ্রী সৌরভ ঘোষ মহাশয় 1961 সালে কলাভবন সভাপতি, ওনার শৈশব কৈশোর শান্তিনিকেতন, মানে গভর্নমেন্ট প্রকার যেটাকে বলে আর কি শান্তিনিকেতন। তো মানে কিংকর্তার কাছাকাছি সম্ভবত শৈশবে সৌভাগ্য অবশ্যই। হ্যাঁ নমিতা তোলা আছে তাহলে এক্ষুনি কিছুটা দিকে ছিল ডাকতে হয় তাহলে মানে এনাকে আমি সিনিয়র হিসেবে পেয়েছি। এবং এই যে টিচারটা মানে আমরা শান্তিনিকেতন বলতে মানে আমাদের কাছে তখন সবে গেছি 16 বছর বয়স করেছিলাম তখন নবীরা শুধু আইডিয়াল একজন মানুষ আমাদের সামনে আছে, মানে আমার তো ভীষণ লাগছে। তো এবার এনার ছেলে কিন্তু সেটাও একটা কোইন্সিডেন্স গ্রাফিক্স এর ছাত্র ছিলেন। এটা নবীরা সৌভাগ্য সৌরভদার সৌভাগ্য চাই না, গ্রাফিক্স এর ছাত্র ছিলেন সৌরভদা। আমি তো কখন গেলে তো এবার ব্যাপারটা হচ্ছে যে উনি গ্রাফিক্স এর এবং ভিডিও গ্রাফিক্স এর সব আমরা কালচার ডিপার্টমেন্টের সামনে দেখি কিংকর্তার। হ্যাঁ সৌরভদা এরকম এটা ঠিক আছে। এখন সৌরভদা একটা অদ্ভুত জায়গা আছে, সেটা হচ্ছে জন্মসূত্রে সৌরভদার অদ্ভুত ডিজাইনের হাত, আলপনার হাত সরাই এখন সেটাতে উনি ইমপ্লিমেন্ট করেন শিল্প চর্চা এগুলো। আর যথেষ্ট এই যে এক্ষুনি ক্যামেরা ও আছে বলে এই যে সরে আসাটা উনি ফিল্মের জগতে এখন যথেষ্ট পরিচিত হন। তো এই মানুষটা কিন্তু খুব সত্যি কথা জন্মদিনে বলতে নেই, আমরা জন্মদিনে বসিনি তাই কিংকর্তার সব যাত্রায় কাজ দিয়েছেন। তো কিছু শুনবো। আমার সেই সময় মানে ছোট ছিলাম, আমি দেবদত্ত বাবুর গল্প শুনতে শুনতে আমি কিন্তু সেই ছোটবেলায় সেই শান্তিনিকেতন হচ্ছে সন্ধ্যের পর বাবা খালিকেন জ্বালিয়ে সাধারণত একটু ঝড় বৃষ্টি হলে 2-3 দিন আলো থাকতো না, এবং সেই সময় যারা ছিলেন ওখানে তারা হয়তো এই লন্ঠনের আলোতেই রাত্রে কাজ করতেন। ইত্যাদি মাস্টারমশাই যারা যারা ছিল তাদের ছোটবেলা যাবে। কিন্তু যেটা সামাজিক কারণ এই মোবাইলের গল্প তো তখন ছিল না, যেটা বয়োজ্যেষ্ঠ যারা আমরা দাদাদের দেখেছি কোন আপদ বিপদ কিছু এরকম একটা উদাহরণ দিই। আসলে ঘন্টা পড়ার গল্প আমি জানি না কতজন জানে। শান্তিনিকেতনে যে আসলে ঘন্টা পড়ে 3টে ঘন্টা 4টে ঘন্টা 5টা ঘন্টার কারণ কেউ কি জানেন? তোমরা জানো 5টা ঘন্টা মানে কোন বিপদ হয়েছে কেউ তার তখন ফোনে খবর সাথে শান্তিতে আশ্রমে করে 4-5টা টেলিফোন। তো বিপদ হলে যেমন আমাদের সিনিয়ররা থাকতেন, তারপরে আমাদের প্রজন্ম যখন কেউ মারা গেলেন, কেউ বিপদে পড়লো, হসপিটাল নিয়ে যাওয়া বা দৌড়ি করা, 80 সালে আমাদের ডাকা হয়। কারণ যেটা এখন শোনে তারা শিক্ষিত আশ্রমে গত হলে তাকে নিয়ে আমরা আশ্রম ফিল করা এবং রবীন্দ্রসঙ্গীত আমরা যেগুলো গাই তার আমাদের তখন বলেছিল যে এতটাই হাঁটতে হয় না, অনেকটাই একটু হাঁটতে হয়, পুরো তলাবাবু থেকে বিপদ বাড়িতে আশ্রম ঘুরে সেটা হেঁটে থাকার ওদের জন্য বলে দেওয়া উচিত আমাদের যে কোন ঘন্টাটা কি হয়।
5 ঘন্টায় কি করবো? ওরা তো জানে না। হ্যাঁ, বলি না। 3 ঘন্টা হচ্ছে উপাসনা। খেয়াল করে দেখবেন আমাদের বুধবারের মন্দির যখন হয় তখন সিঙ্গুর সকালে 3টে করে ঘন্টা বাজবে, ওটা যখন শেষ হবে তখন মন্দিরে 1টা করে ঘন্টা বাজবে, মানে উপাসনা হবে। 4টে হচ্ছে অনুষ্ঠান, 5টা তো আমি তো বললাম সবসময় বাজে। তাই তো এইটা বলছিলাম আমাদের এই রেকর্ডটাকে নিয়ে যাওয়া গাইতে গাইতে সেগুলো আমার সামান্য তখন আমি ক্লাস 10-এ সামান্য স্মৃতি বিনোদ ছিল আমার খুব ছোটবেলায় বাবার হাত ধরে বিনোদ শ্রীপল্লীর বাড়িতে গেছি। সানগ্লাস হাত তাপ ছিল বলে তাপ থেকে একটা কৌটো দিয়ে তাদের সেই কমলা লেবু খোয়ার মতো আমাকে আর বলি। কিন্তু এগুলো বলছি তো আর মানে আরেকটা হচ্ছে আমরা অনেক সোশ্যাল সেবা প্রত্যেক মঙ্গলবার, কিন্তু বুধবার ছুটি হতো সেই সময় এখন পাল্টে গেছে। বাবা কিন্তু আমাদের হ্যাঁ ওটাই বলছিল। তো আমার এখনো মনে আছে ছোটবেলায় আমরা মানে আমাদের বাড়ি থেকেও আসতেন, তখন তিনি কত বড় শিল্পী বোঝার ছিল না। সেবা পল্লীতে আপনি তারপরে ওই উমা দিয়ে থাকতেন আমাদের একদম হাসপাতাল যদি সেবা পল্লীতে বলে পাড়াও শান্তি নিকেতন একদম মানে সেন্স লোকে। তো আমরা একদম বাড়ি যেতাম, কেমন আছে না আছে খবর নেওয়া। আমাদের বাড়িতে কেউ একটু গল্প করার পর মা বলতেন এবার বড়টা গল্প করবে, তোমরা অন্ধকারে পড়তে বসো। এই জিনিসগুলো সেই শিক্ষাগুলো নিয়ে যেভাবে বড় হয়েছে আমার মনে হয় কোনো নামি দামি স্কুল শান্তিনিকেতনে স্কুল জীবনটা কাটার পর স্কুলে যখন করতাম এগুলো লক্ষ্য করতাম বিপদ দ্বারা সাঁওতাল নিয়ে দেবো এইগুলো কিন্তু এই ল্যান্ডস্কেপ এখন দিই। আমার ছোটবেলায় এই যে সাঁওতালরা এই যে কাপড়টা নিয়ে যাচ্ছে কেন, নীল কলে যাচ্ছে এবং তাড়াতাড়ি চাল করে যাচ্ছে, গামছাটা কিন্তু যাচ্ছে না নিয়ে শুকনো জায়গা তো বীরভূম বাঁকুড়া দিয়ে দাঁড়াতে ওই হাওয়াতে শুধোচ্ছে। আর এই গান এটা আমার মা বলতো যে শুনে গান গাইতে গাইতে যেত, আমার গান গাইতে গাইতে, কারণ ওই সময় বরাবর আমাদের বাড়িতে সাঁওতালি দাঁড়িয়ে আসতে কাজ করে ভীষণ পরিশ্রমী হয়, পরিষ্কার হয়। কারণ আমি আমার বোন উল্টাটাতে সাঁওতাল দেয় ওদের বাড়িতে ভীষণ পরিশ্রমী কর্মঠ মানে আপনার ঢুকতে ফোনটা জানো না কিভাবে ফোন করতে, হঠাৎ ঢুকতে পারলেন না, শেষ। এই অসুবিধা তো নিতে হচ্ছে না, ডাকতেও পারছি না। আর এই যে কথাগুলো এতক্ষণ হচ্ছে এটা কিন্তু একটা শান্তিনিকেতনের ফিলোসফি। বাবার ছবি দেখাচ্ছি এরকম কিন্তু প্রায় সবাই ইনকর্ডার মতো না, একজন মানুষকে আমি দেখেছি আমাদের হস্তমা সাহিত্যেরা রবীন্দ্রনাথের ফিলোসফিটা না এখানের মাধ্যমে কিন্তু আর একটা অদ্ভুত জিনিস ছিল, সেটা হচ্ছে এই যে কোনো একটা অনুষ্ঠান হবে দোল হবে, ওই যে আমাদের যে ঐতিহ্যবাহী নাচটা হবে, সুকুমার তখন রিটায়ার্ড পার্সন উনি চলে এলেন, এই সময় এইসব নাচটা শেখানো হচ্ছে। এই ইউনিভার্সিটি নাচটা কেউ আমি অনেকে প্রশ্ন করি, কেউ জানে না নাচটা কি শিখিয়ে এটা কুইজ টিম। এটা গিরিধারী বাবা ছিলেন নাচের ডাক্তার বিশ্বভারতী, উনি তো দুর্গা সুকুমাররা কিন্তু নাচটা এটা কি সঙ্গীত ভবন অনেক পরে ঢুকে যেতে সঙ্গীত ধরনের একটা নাচের দল। আমি বলি আমরা যখন কলাভবনে পড়ছি প্রায় আমাদের ফোনে সাধারণ ওই হয়তো কেউ ডিজাইন ডিপার্টমেন্টের কেউ একজন এলো ওই এটা করবে চন্দনটা, আমরা যেমন ওই চুলকুল বানানো গুলো, তারপর শাড়ি টাড়ি পরানো গুলো কিচ্ছু পেতাম না। ওই হয়তো একদিন খাইয়ে দিল, এর উপরে ফুল করে আপেল কাটা খেয়ে কত ভালো লাগবে না, লাল লাগবে এই হয়তো বানিয়ে দাও, তখন একটু খেতে খুশি হয়ে যেতাম। তো এই গল্পটা নিজের ছাত্রছাত্রীদের কাছে করেছি, ছাত্রী আপনি কি শেখাচ্ছেন?
এই ডিফারেন্সিয়েশনটা, যে বিউটিফিকেশনটা দেখতে আমার মুখে চন্দন আমি কেমন আনবো, তোমার মুখে কেমন বুঝবে। এখন ওই এরকম করে চিপ করে চেপটে দিয়ে সাইড করে তুলে দিল, চন্দন হয়ে গেল। চিররা সাজলে, চন্দ্রাদি সাজলে, আপনি সাজলে, ছেলে সাজলে, আপনি সাজলে, আপনি সাজলে, একরকম দেখতে হয়ে গেল। এটা তো না। আমার মুখটা যদি গোল হয়, কারণ হেক্সাগোনাল, এগুলো শিল্পীরা দেখবেন। আমি অনেকদিন আগে, তখন এখন যেমন ঋতুপর্ণা ঘোষকে সবাই জানেন, চিত্রকরি যাবে, উনি একসময় ট্রাই করতেন। আমি সেই সময় সাক্ষাৎকার দেখেছি, তখন আমি ছোট। আমি তখন শুনেছি যে কিভাবে কিভাবে নন্দলাল বসু বলে সাজিয়েছেন। উনি তো মিউজিশিয়ান ছিলেন। এই যে মেশিনের ওপরটাকে পরিষ্কার করবে, গলাটাকে পরিষ্কার করবে, এই যে ব্যাপারগুলো, এখন এই যে সঙ্গীত ভবনের লোক, ওই সঙ্গীত ভবনের এখতিয়ারের মধ্যেই ছিল না। বৃক্ষরোপণ হবে, মৌবিজয় বেতন সঙ্গীত ভবন কাটবে, আর পরামর্শ তার আগের দিন থেকে ব্যস্ত। সেই পালকি তৈরি হচ্ছে, গয়নাগাটি বানানো, পঞ্চকন্যা সাজবে, পঞ্চভূত সাজবে, তার সমস্ত কিছু হচ্ছে। এই যে জীবনের মধ্যে ওতপ্রোতভাবে শিল্পকে জুড়ে দেওয়া এবং সেই বেঁচে থাকা, সেই যাপন, এই যে একটা আমি গেলাম, আমরা প্রত্যেকে ছোট ছোট শান্তিনিকেতনকে ভোগ করে ধরে বেঁচে আছি। একটা বলছি, কিংকরটাও কিন্তু মঞ্চসজ্জায় শান্তিনিকেতনের কিংকর মঞ্চসজ্জা ভীষণভাবে যুক্ত ছিলেন। আচ্ছা, এই যে ছাতিম জলের আলপনা, নমিদা সেই হাতে করে আলপনা দেওয়া, কিভাবে কি এবং কেন সেটা ছাতিম ব্যবহার করছি, কারণ সেখানে বালিতে কৃত্রিম জায়গাগুলোতে, কিন্তু যেখানেই ফেরাও জায়গায় ছবি আঁকা হচ্ছে, আলপনাটা আঁকা হচ্ছে, সেটা কিন্তু ব্যবহার আমাদের তখনই, যখন এই একদম রাস্ট এরিয়ায় আঁকা হচ্ছে, তখন এটা নিয়ে প্রচুর বিতর্ক। এই তুমি একটা কাপড় জায়গায় আলপনা আঁকছো, সেখানে আমলটা কি আলপনা করে আসবে, তা তো নয়, তখন তুমি তুলে দিয়ে করছো। এইরকম আর কি, মানে যাই হোক, শিল্প যাপনটা আমরা ওখানে অনুভব করেছি। আচ্ছা, এবার আর কারণ কিছু কিছু প্রশ্ন রাখতে হবে, মানে ইন্টারাকশন। আমরা বলছি না যে তোমার মধ্যে কোনো প্রশ্ন থাকবে, আমার প্রশ্ন থাকবেই না। এমন কোনো কথা বলিনি যাতে কোনো ভরসা থাকতে পারে, তাই প্রশ্ন করার কোনো স্কোপ নেই। ইন্টারাক্ট কিন্তু তুমি ইন্টারাক্ট করতে পারো, বা তুমি একদম অপ্রাসঙ্গিক একটা কথা বলবে, তোমার একটা অপ্রাসঙ্গিক কথা, সেটাই তো খুব সুন্দর জায়গাটা একটু আলোচনা ছিল। এখন সেটা হয় না, শান্তিনিকেতনে আমরা যা মঞ্চসজ্জা দেখেছি, খুব সহজ সরল, কিন্তু খুব জটিল নয়। আমি মাঝে মাঝে আজকাল শুনি এস্থেটিক অফ শান্তিনিকেতন, আমি যেটুকুই বুঝেছি খুব সহজ সরল, কারণ ওখানকার জীবন পাই। আমি যে দুটো শব্দ ব্যবহার করি, সেটা হচ্ছে কৃত্রিমতাহীন আর আড়ম্বরহীন। জীবনের নাম আপনি দেখছেন বা দেখেছেন বা সঙ্গে পড়েছেন, দেখবেন ওদের রবীন্দ্রনাথ চাঁদের নিয়ে এসেছেন ওখানে, তারা কিন্তু ওখান তার মতন হয়ে গেছে, ওই পরিবেশটাই গ্রহণ করেছে। আমরা এখন গিয়ে ওখানে একটা দ্বিতীয় কলকাতা বানাচ্ছি, এটা একটা বিরাট তফাৎ। এই মঞ্চসজ্জাগুলো দেখবেন এখন বিরাট আড়ম্বর, ব্যাকড্রপটা ওটার সাজিয়ে আর সামনে ওখানে দিলাম আর নয়। কারণ আমাদের মঞ্চসজ্জা বা এস্থেটিকটা যেভাবে শিখেছি স্কুল থেকে, ওখানে বুধবার ছুটি হলো, প্রতি মঙ্গলবার সাহিত্য সভা, 3টে বিভাগ পাঠভবনের, শিশু বলতো ক্লাস 2 থেকে 5 হচ্ছে শিশু বিভাগ। কি হয়, মাস্টার মশাইরা কোনো ভালো রচনা যদি তাদের দেখে, সেটাকে সংগ্রহ করে রাখে সাহিত্য সভায়। যে ভালো আবৃত্তি করে তাকে বলে তুমি এই পুরস্কার মুখস্থ করবে সাহিত্য সভায় মুখ। সেই বিখ্যাত ভাস্কর্য, যার সামনে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ
বলেছে তুমি পেছনে ফেলে থাকবে। হ্যাঁ বাইশ কিলোমিটার প্র্যাকটিক্যাল না জীবনে এবং ওখান থেকে গানকে নির্ভর করে তৈরি করছে। স্বামীজি কথাটা উল্লেখ করেছেন, এটা একটা সমাপতনের প্রয়োজন হয় একজনকে এইভাবে পেতে গেলে আমাদের সম্ভবত। রবীন্দ্রনাথ সেই সময় ওনার পৃষ্ঠপোষকতা না করলে এগিয়ে যাবো একটা এমন মানুষ যে অল্প বয়সে কিংকরটাকে নিয়ে সেই কত বছর বয়স না, রামকৃষ্ণের ব্যাপারে আমি রবীন্দ্রনাথের থেকে বেশি ক্রেডিট সেটা হচ্ছে রামানন্দ চ্যাটার্জি। বলতে আরেকটা নাম খালি নেই বলতে বাধ্য হচ্ছি, বিষ্ণুপুর ঘরানার একজন শিল্পীকে এনেছিলেন। আজকে আপনারা কোয়েশ্চেন মার্কস দেখছেন, আমরা সব একই পাড়াতে ছিলাম তো, অশেষ বন্দ্যোপাধ্যায়, যার টাকার নাম গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়। আমরা জানতাম যে আমার পাশের বাড়ি যেরকম একজন মানে আমি এমন বলছি যে ক্যান্টিনে চা নিতে এসছেন চিত্রা চা দিচ্ছে, মানে উনি ওনার ছাত্র জীবনটা পেতেই এসেছেন। কিন্তু এটা তো মানে আমি আমরা পাশে গিয়ে দেখবো, দেখেও না মোমোটা নষ্ট কিন্তু জায়গাটা আমি তো বলতাম ছটা ঋতু কেমন যেভাবে এই কথা গান শুনতে আমি সেই জায়গায় চলে যাই, আলো করে মেয়ে সেই মতো আলো আর্টিফিশিয়াল লাইট এত সে আলো 40 পাওয়ারের আলো জ্বলতো না সারা রাস্তায়, সেটাও থাকতো না। আমি আমরা তো শুনি সিনিয়রদের মধ্যে শুনি পড়াশোনা গানের এই ব্যাপারটা শান্তি আমরা ক্যাপাস শ্রাবণ পেয়েছি। ক্যাপাস শ্রাবণ বলে একটা কথা আছে, যে ক্যাপাস শ্রাবণকেও দেখেছি, মানে অনেক রোদের মধ্যে সেটাও ফিল করা যায়। পাঠটা শেষ নেই, মানে একটা জেনারেশন এক এক রকম ভাবে আমরা যেভাবে পেয়েছি। চলো আমরা আজকে আলোচনাটা মানে এটা এতটাই বড় কোনো টেনশন নিয়ে যাওয়া যায়, একটা সৌরভটা গান শেষ করা তুমি এটা ধরো, রনিকাকে দেখলে চেনা যায়, মানে রনিকার ছেলে বলে কবিতা ধরা হচ্ছে আর কি। আমি দুটো তিনটে লাইন জানি, তারপরে তো জানি আমার কিছু মনে করো, গানটা তো আমাদের তো শিক্ষকতা করার মানে স্বভাব, একটা সেই কারণে এই তো পানিতে তো গান পানি দিব না,
সামনে নাচে বিচলি করে কন্যা সোনার বড় আরেকটা লাইন আছে, হ্যাঁ আছে অনেক। একটা লাইন আছে, এটা খুব ইম্পর্টেন্ট, গানটা কেন খুব ইম্পর্টেন্ট। লবঙ্গ লতিকার দেশে যাওয়ার ছিল আশঙ্কা, মাছ দরিয়ায় নাও উঠিল পায়ে যে রাখতে। মানে it is a song where it is properly recorded যে তখন আমাদের ব্যবসায়ীরা লবঙ্গ লতিকার মানে মশলা দিকগুলোতে যাবার চেষ্টা করছে, কিন্তু আমাদের কাছে ওই টেকনোলজিটা ছিল না যেটা সমুদ্রকে সমুদ্রের ঢেউয়ের সাথে ট্যাকল করতে পারবে। এটা খুব ইম্পর্টেন্ট। প্রতিটা শিল্প কলা তার উপস্থাপনা যেমন মেসেজ, প্রতিটা গানের মধ্যে এই মেসেজ গুলো তখন পাওয়া যেত। আমরা এখন তো যেগুলো ওই যে যেটা আপনি বললেন যে অত ব্যাকআপে যায়, এটা তো ভুলেই গেছি। বেসিক্যালি পোর্ট্রেলিয়েশন হচ্ছে, কিন্তু এইটা সাহিত্যিক ভাবে যাই হোক, একটা সুন্দর সন্ধ্যা কাটলে। অনেক ভালো জানতে চেয়েছিটা আমার ব্যাগে যেতে সেটা সম্ভব হয়ে তো অভিনয় করছিলেন বেশি পরে হলুদ এই সমস্ত কালার এরপরে নিজে ওনার কিছুটা মানে করতে এই বিষয়টা কিছু করতে পারে না। এবং আর যেটা সেটা হচ্ছে যে ছাগলের যে ফুলের যে গায়ের যে লোম, সেই লোম দিয়ে নাকি ওই তুলি আমরা যারা আছে ব্যবহার করেন সেটা ব্যবহার করতেন, আলতা ব্যবহার করতেন, রঙের পরিবর্তন এটাই প্রেফার করতেন, এটাই করাটা ভালো, মানে বেশি খরচায় না আমি যে তুমি বুঝতেন যে খরচা করাটা অনেক বেশি। এটা এই বিষয়টা যদি সুন্দর আমি আপনি উত্তরটা আমার কাছে চাইছেন। প্রথম কথা বুঝতে হবে যে রঙের গল্পটা বরাবরই খুব আমাদের দেশে অন্যরকম, ওটা শুধু আমাদের দেশে, ওটা পৃথিবীর ইতিহাসে রং একটা নিজস্ব গল্প নিয়ে এসেছে। হ্যাঁ, রং কখনো অগ্রের মতো এবং কখনো কেমিস্ট্রি মানে রসায়ন ধরে এগোয়, এবং আমাদের যাবতীয় রঙগুলো সেইভাবেই বিন্যাস করা হয়েছে। আমি একটু ডিটেলসে বলছি কারণ একটা আড্ডার বিষয় আছে, তো আপনার গ্যালারি বন্ধ হওয়ার সম্ভাবনা তো আপনি যখন দেখবেন আমরা খুব এইভাবে এখন বলি প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, এরকম বলি না। যখন প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, টার্সিয়ারি কালার এইভাবে বলছেন, এই লেভেলটাতে আমরা ম্যাথমেটিক্যাল লেভেলস অফ কালার। প্রাইমারি কালার মানে দিস ইজ অলওয়েজ ওয়ান, দ্যাট ইজ ধরুন রেড, ব্লু, ইয়েলো। আমি কিন্তু আপনার প্রশ্নের উত্তরেই আসছি, মানে আমি আসবো, মানে আপনার এই মনিটাটা করার জন্য হচ্ছে। সেকেন্ডারি কালার মিন্স 1 + 1, মানে সেখানে একটা 1 আরেকটা 1 এর সঙ্গে যখন মার্জ করছে, মানে একটা রেড যখন একটা ইয়েলোর সাথে মার্জ করবে, বা একটা ইয়েলো যখন একটা রেড এর সাথে মার্জ করবে, বা একটা ইয়েলো ব্লুর সাথে মার্জ করবে, সেকেন্ডারি। টারশিয়ারি হচ্ছে 1 + 2, অর্থাৎ লাল রঙের সাথে আপনি যদি সবুজ রং মেশান, সবুজ মানে দেখুন ঠিক তেমনি তারপরে আমরা একটা কালার চার্টকে করেছিলাম ম্যাথমেটিক্যালি, সেটাকে আমরা কমপ্লিমেন্টারি কালার। কমপ্লিমেন্টারি কালার বিষয়টা হচ্ছে ধরুন আপনি একটা প্রাইমারি কালারের অপোজিটে যদি একটা সেকেন্ডারি কালার যখন আছে, ধরুন রেড আছে আপনার একটা প্রাইমারি কালার, বাকি দুটো প্রাইমারি কালার দুটো দিকে পড়ে আছে, একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে ইয়েলো, ওটার মিশ্রণটা, অর্থাৎ রেড আর গ্রিন দের কমপ্লিমেন্টারি।
এবার ইউরোতে এলেন, যখন আপনি উল্টো দিকে যাচ্ছেন দুটো কালার পড়ে আছে, একটা হচ্ছে ব্লু আর রেড, ইউরো আর ভায়োলেট একটা কমপ্লিমেন্টারি, এইভাবে যায়। যখন আপনি ব্লুতে চলে এলেন তখন দেখবেন রেড আর ইউরো পড়ে আছেন, তো ব্লু এন্ড অরেঞ্জ হচ্ছে আমার কমপ্লিমেন্টারি। এখন হোয়াই দিস আর কমপ্লিমেন্টারি? বিকজ আপনি যদি রংটা প্রয়োগ করেন, প্রয়োগ করে একটা কমপ্লিমেন্টারি ফিচার্সটা ধরুন দেওয়া, দ্যাট ইজ আপনি ধরুন একটা ব্লু এর উপরে একটা অরেঞ্জ স্প্ল্যাশ দিচ্ছেন, অরেঞ্জটা একটা ব্লুটা টেনে দেন, কিন্তু একটা অরেঞ্জ কালারের উপর আপনি একটা ব্লু দিচ্ছেন, ব্রাশিং ব্লু, ওই ব্লুটা কিন্তু ভীষণভাবে প্রকাশিত হবে। এই জায়গা থেকে এরা ম্যাথমেটিক্যালি কমপ্লিমেন্টারি হবে। তারপরে আরেকটা কালার তৈরি করার চেষ্টা করে, আরেকটা কালার ফিলোসফি তৈরি হয়, সেই ফিলোসফিটা হচ্ছে অ্যানালগাস কালার। অ্যানালগাস কালার ফিলোসফিটা ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং বলতে ধরুন আপনার অরেঞ্জ আছে আর গ্রিন আছে, দুটোর মাঝখানে একটা কালার ঢুকে রয়েছে, দ্যাট ইজ ইয়েলো। ওই অরেঞ্জ আর গ্রিনের মাঝখানে ইয়েলো কালারটা হচ্ছে অ্যানালগাস কালার। ওই ইয়েলোটা কম বেশি করে আরেকজনকে কিছু একটা করতে পারে। মানে এইবার আপনি ম্যাথমেটিক্স থেকে আপনি রসায়নে ঢুকে গেছেন, আস্তে আস্তে মিশ্রণে ঢুকে গেছেন। কিন্তু আপনার যখনই একটা টাইমের পরে মানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পর থেকে আরেকটা কালার আমাদের চোখে উঁকি মারতে শুরু করে, সেটাকে আমরা বলি যে লোকাল কালার ভার্সেস অপটিক্যাল কালার। লোকাল কালার বলুন, আপনি জানেন যে একটা আপেলের রং লাল, তোমার জানাটা দিনের সূর্যের আলোর পরে জানা, কারণ সন্ধ্যে 7টায় আপেলের রংটা লাল নয়, সন্ধ্যে 7টায় আপেলের রংটা লাল নয়। মানে হোয়াট এভার দ্য কালার উই নো দ্যাট দিস ইজ দ্য কালার অফ দ্য অবজেক্ট, যেটা আমরা লোকাল কালার বলি, ইট ইজ কানেক্টেড অ্যাকচুয়ালি উইথ দ্য সানলাইট। সবটাই সূর্যের আলোর পরিপ্রেক্ষিতে জানা, কারণ কখনোই গাছের পাতাটা সন্ধ্যে 7টার সময় সবুজ নয়। হ্যাঁ, সো আমরা লোকাল কালার থেকে অপটিক্যাল কালারে জাম্প করছি। এরকম যখন করতে করতে যাচ্ছি, আপনি যে জায়গাটাকে ইস্যু করলেন আজকে এই মুহূর্তে করতেছে, দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি বেসড অন কালার। আপনি যে ইস্যুস করছেন সেটাকে অ্যাকচুয়ালি আমাদের এখানে দুটো জিনিস আছে। একটা হচ্ছে কালার, কালার বলতে একটা আমব্রেলা, কমলা রং বলে কিছু হয় না, হয়নি যে কমলা রং বা সবুজ রং বলে কিছু হয় না। কালার বেসিক্যালি যেটা হয় আন্ডার দি আমব্রেলা কালার একটা করে আমরা ডিউ পাই, এই ডিউ মেক্স দ্য নেম অফ দ্য কালার। The green that is in, the blue that is in, but name of the color. এখান থেকে আপনি যেটাতে ঢুকছেন that is the source, মানে যেটাতে আমরা ল্যাঙ্গুয়েজে বলি পিগমেন্ট। পিগমেন্ট, এবার এই পিগমেন্টটা আবার দুটো ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, একটা অর্গানিক, একটা ইনঅর্গানিক পিগমেন্ট। এইবার এই যে রামকিঙ্কর বলুন বা এই আমাদের দেশের শিল্পীরা বলুন, এই আমরা কিন্তু বরাবরই অর্গানিক এবং ইনঅর্গানিক এই দুরকম পিগমেন্টে নির্ভর করেই ছবি এঁকেছে। কালার বলছেন যেটা, কালার হচ্ছে একটা ইনঅর্গানিক পিগমেন্ট। আপনি ধরুন পানের রস থেকে বা গাছের পাতা থেকে বা পিউরি থেকে বা কিছু থেকে যখন আপনি রংটাকে নিচ্ছেন, all these are vegetative color. That means in a way it is also connected with the organic pigment, কারণ তারা টান আছে, টান আছে। অ্যাকচুয়ালি আপনি যে কথাটা এখন বলছেন যে রামকিঙ্কর আঁকতে এভাবে, এই কথাটা সত্য নয়। Ramkinkar very much, he was very much habituated to use the tube and all. এসেই গেছে। রামকিঙ্কর যে ক্লাস নিবেন, বাট উনি যারা যে ক্লাস দিয়েছেন, কিংবা অন্ধবাবুরা যে ক্লাস দিয়েছেন, কিংবা নমিতাদের
সমসাময়িক যে গৌরীগঞ্জ যমুনার সাথে যে ক্লাস নিয়েছেন তাতে কিন্তু এই ইঞ্জিন সিস্টেম টু কালেক্ট দ্য কালার্স ফ্রম দি ডিফারেন্ট পিগমেন্টস এটার একটা চর্চা চালু ছিল। সেই চর্চাটা আপনি করেছিলেন কোন গাছ থেকে কোন গাছ কোন গাছের রং কি হবে এই চর্চা কিন্তু চর্চাটা জানতো এই কথাটা মনে রাখতে ভালো হয় যে রামকিঙ্কর এবং বিনোদ বিহারী এরা প্রচন্ড রকমের একদম আধুনিকতার একটা চূড়ান্ত ছিল এবং ইউরোপিয়ান পরীক্ষা নিরীক্ষাকে একদম ভুলে ফেলেছেন ইংলিশটাকে জানতেন এবং ওটাকে চর্চার মধ্যে রাখা হতো সবসময়। এদের বলার মতো ওটা চর্চার মধ্যে ছিল, কিন্তু ব্যক্তিগত জীবনে রামকিঙ্করের খুব বেশি মেরে গেল। একটি ছবি আছে পূজারিনী বরণের একটা ছবি আমি দেখেছি, আর দুই একটা ঘোড়ার দিকে ছবি তখন বঙ্গবন্ধুদের আমরা ট্রেনে নিচ্ছিলাম। এই দু তিনটে ছবি ছাড়া আমি জানি না আপনাদের কয়টা থাকতে পারে, আমার দেখা মতে এই দু তিনটে ছবি ছাড়া মানে একেবারে দেশি রং দিয়ে ছবি আঁকছেন রামকিঙ্কর, এটা কিন্তু আমি দেখিনি। দাদা এটাই কিন্তু নন্দলাল বসুর ক্ষেত্রে আমার চোখে পড়ে, মহিলার ক্ষেত্রে আলপনা দেওয়ার ক্ষেত্রে তোমরাও সেটা একটা পুরোনো সিঁড়ি ছিল, লোকটা আমি অন্যভাবে বলছি। আমার ডিসাইডেশন ছিল একটা বোলপুরের কাছে 8 গ্রাম দিয়ে একটা গ্রাম আমার উত্তর বিকাশ বীরভূম কেরাকোটা 8 গ্রামের একটা পরিবার চালা উপর ঠাকুরকে পুজো করে। একটা সময় বড়দিন বিজ্ঞাপন করেছে আমাকে, আমার কাজ ছিল ওদের ওটা নিয়ে, সেটা হলো একটা সানন্দ না দেশের সানন্দে বেরিয়েছিল ঠাকুরের পুজোটা ওখানে বার করে। আমি ওখানে গ্রামে থাকতাম কি ওদের সাথে, এবং আমার সাথে একটা কথা হয় না হুজুরের সাইকেলে টিম দিয়ে আমরা থাকতাম, গল্প করতাম, ইন্টারভিউ নিতাম। ওরা কিন্তু বলেছে আমরা যেমন এই পারিবারিক ধরনের একটা ব্যাপার ছিল আমাদের এখানে বা মিডিয়েটার দ্বারা করেছি, আমরা ওখানে শুনেছিলাম ঠাকুরের ঘরের লোন থেকে হয়তো 50টা বানাতো, ব্যবহার করার মতন হয়তো 10-12টা হবে না। আমার কখন তার ইন্টারভিউ আর সব থেকে বেশি এই ধরনের ভেজিটেটিভ কালার ব্যবহার করে যিনি ছবি এঁকেছেন তিনি হচ্ছেন সুনলিন। ওর ভাইরা ওকে কোনো দামি রং যন্ত্রপাতি দিতেন না, কারণ ওরা রং মশলা একদমই দিতেন, একেবারেই দিতেন না। হ্যাঁ, দুই ভাই ওরা নর্মালি দৌড়াতে দৌড়াতে ছুটে ছুটে আসতেই কিন্তু আলমারি বন্দি করো, রং আলমারিতে তুলে রাখো। আর রবীন্দ্রনাথ একটু দুষ্প্রকৃতি ছিলেন বলে তিনি আবার আলমারিতে তালা দিতেন না, উনি এনজয় করতেন যে ছোট ছোট বইগুলো আপনি যদি রংটা ধরতে পারছেন না ওদের হাতের নিশানার উপরে দেখেছেন। আপনি জানেন প্রশান্ত রায় সাথী ঘোষ লিখেছে বইটা, ওইটা ওদের বেরিয়ে গেল, কিন্তু আমি তবে আমি কিছুদিন রাখবো আমার কাছে, এই শিল্পী কিন্তু অনেকেই গেল তিনি অবন বাবু গগন এবং অসাধারণ কাজ কিছুটা ওখানে কিছু আপনি তো জানেন না। তার একটা দিক হচ্ছে আমার তারা কেমন সব পাশাপাশি ছিল, অশোক বন্দ্যোপাধ্যায় আমাদের কোয়ার্টার আমাদের কোয়ার্টার সবাই পরিবারের মধ্যে ছিলেন। তারা কিন্তু ভালোবাসত, আমাদের সেই একটাই আর্ট পিক্সেলের দোকান ছিল রঞ্জনী, কার্ড পাওয়া যেত, কার্ড দেওয়া আপনার ছোটবেলা থেকে তখন মানে নববর্ষ থেকে জ্যাঠামশাই বলতাম আমার শান্ত রায় আমার তারাকে প্রচুর কার্ড লিখে এই সংগ্রহ থেকে বইটা বেরিয়ে শুধু একরকম না,
কার্টুন, ইলাস্ট্রেশন, ল্যান্ডস্কেপ, ওয়াটার, মানে অনেক রকম। আমি তো বইটা দেখে খুব ভালো বলে রাখতাম। হ্যাঁ, নিশ্চয়ই এটা জানা তো দরকার, প্রতিদিন আশা করি যে আমরা পাবো। ঠিক আছে, যদি একবার আমাদের যেতে বলবো। তবে এই পাঠটার মধ্যেই আশা করি আবার আপনাকে ডাকতে আমরা পাবো। মানে আপনার দেওয়ার উদ্যোগে আমরা অনেকটা সম্পৃক্ততা অনেক এখন জানলাম। আর সাথে অনেক ধন্যবাদ অনুষ্ঠানটা সুন্দরভাবে এগিয়ে যাওয়ার জন্য। শান্তিনিকেতনের আবহাওয়াটা আমি তো ধন্যবাদ। আমি এই অনুষ্ঠানটা করছি, কিন্তু আমি শুভরাত্রি বলছি না, আমি একটু অনুভূতকে ডাকবো। হ্যাঁ, একটু আর একটু আনকমফোর্টেবল সবার সাথে করি। Presented by Archive on the occasion of Chirokalin Samokalin Ram, 123rd anniversary of Sri Ram Page, 30th May 2026, Archive Gallery, Kalighat, Kolkata. Presented with warmth and regard to Sri Devdanta Gupta, art historian. To study art history is one thing, to inhabit it, to move through it with the sensitivity of someone who has genuinely loved what they study is rare. You bring hope to your work. Over the years, you have helped audiences, students, and fellow travelers understand not just what was made in Bengal, but why it mattered, why it still does. Ramkinkar Page was a figure who defied easy categorization. He was of Pakura and of the world. He was a student who outgrew every level placed upon him. Understanding him requires not only scholarship, but a certain generosity of spirit, the willingness to let his contradictions stand and to find their beauty. That is precisely what you bring. On this evening dedicated to his 120th birth anniversary, we are honored to have you in conversation, helping us see Ramkinkar as he truly was, not a relic of the past, but a force that belongs entirely to the present. With deepest respect and gratitude, Ilora Banerjee, founder, Archive. Presented with warmth and regards to Srimati Vinita Bandyopadhyay, contemporary artist and printmaker. Through your practice as a printmaker and painter, you have held a thread that runs from the soil of this land to its most enduring creative spirit. Your work does not simply borrow from tradition, it breathes through it, reshapes it, and keeps it alive in the present. On this evening, as we gather to honor the extraordinary life and legacy of Sri Ramkinkar Page, sculptor, painter, rebel, visionary, it is only fitting that your voice leads us through the world. For you carry within you what Ramkinkar always believed in, that great art is not a monument but a conversation that never ends. Your presence on this stage is not just an addition to the evening, it is its soul. We, the members and community of Archive, welcome you this evening with fullness of our regard, and we are honored that you have chosen to share your voice, your vision, and your time with us. Even respect and gratitude, you are the energy founder. শুভরাত্রি।
ওনার পারফেক্ট ভালো। আমি ওই জন্যই उदरसो है भुजाचार एकदंत चंद्रमा ललाटदार ब्रह्मा विष्णु महेश काल दय त्रिपदगार अति विचित्र गणनाथ आज मृदंग बजार तट तवान धर धर पिलान दिन 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 ताके नाना तट गण 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 दिना के ओ धरान धरान भाग धरान धरान भाग गणनाथ आज मृदंग बजावे तट तरान धन धन पिलान दिन दिन ताके नाना तट गण दिना के ओ पिता धरा तरान भा पिता धरा तरान भा पिता धरा गणनाथ आज मृदंग बजावे तट तरान दिन दिन ताके नाना तट गण दिना के ओ पिता धरान तरान भा पिता धरान तरान भा অশেষ ধন্যবাদ শুভরাত্রি ভগবান চিরকালীন সমকালীন রামকিঙ্কর এই অনুষ্ঠানটি আপনারা এতক্ষণ দেখলেন বং দর্পণের পর্দায়। সৌজন্যে বং দর্পণ, বিনোদন সবার জন্য।
দর্পণ বিনোদন সবার জন্য।